হ্যালো এভরিওয়ান, আমরা আজকে 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাস করব একটা। এই ক্লাসের প্রথমটা হচ্ছে জৈব যৌগের নামকরণ। তো আমরা নামকরণ নিয়ে আলোচনা করব। পর্ব 1। এখন আমাদের যে জৈব যৌগের যেই নামকরণ হয়, তো নামকরণের ক্ষেত্রে যে জৈব যৌগের যে নাম হয়, নামের শুরুতেই নামটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম পার্ট হচ্ছে প্রিফিক্স, সেকেন্ড হচ্ছে ওয়ার্ড রুট এন্ড থার্ড ওয়ান ইজ সাফিক্স। আমি অলরেডি এখানে লিখে রেখেছি যে আমরা রুটটা হিসেবে কার্বন নাম্বারটাকে লিখব ওয়ার্ড রুট হিসেবে জৈব যৌগের নামে, আর প্রিফিক্সে আমরা বসাবো হচ্ছে ব্রাঞ্চ, আর সাফিক্সে আমরা লিখবো হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপটাকে আমরা লিখবো, ফাংশনাল গ্রুপটাকে লিখবো। তো এখন আমরা জৈব যৌগের যে একটা নাম দেখতে পাচ্ছি নিচে লেখা আছে, নামটাতে দেখো যে রেড বক্সে লেখা আছে হচ্ছে পেন। এটা বোঝাচ্ছে এখানে 5টা কার্বন আছে, আর 3 ইন ওয়িক অ্যাসিড। ইনটা বোঝাচ্ছে এখানে একটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে এবং সেটা 3 এবং 4 নাম্বার কার্বনের মধ্যে আছে। ওয়িক অ্যাসিডটা বোঝাচ্ছে যে এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, আর 2 মিথাইল, তার মানে ওই যৌগের 2 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে। তো এই যে একটা নামের যে তিনটা পার্টের মধ্যে শুরুতে আসছে প্রিফিক্স, তারপরে ওয়ার্ড রুট, দেন হচ্ছে সাফিক্স। তো এখন আমরা যদি আমাদের নেক্সট স্লাইডে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জৈব যৌগের যে ফাংশনাল গ্রুপগুলো আছে, ফাংশনাল গ্রুপগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। তার মধ্যে গ্রুপ এ এবং গ্রুপ বি টা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো গ্রুপ এ তে যারা আছে তাদের মধ্যে হচ্ছে অ্যালকাইল, দিস ওয়ান ইজ অ্যালকাইল, দেন হচ্ছে হ্যালো বা হ্যালোজেন যেগুলো আছে, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, দেন হচ্ছে অ্যামিনো বা অ্যামিন যেটা কিনা NH2, দেন হচ্ছে RO অ্যালকক্সি, অ্যালকাইল যোগ অক্সিজেন যেটাকে একসাথে করে অ্যালকক্সি বলা হয়। এদের নামকরণ সবসময় প্রিফিক্সে বসে, এদের কোনো সাফিক্স নাম হয় না। তার মানে কোনো যৌগে যদি এরা উপস্থিত থাকে তাহলে এদের নামটাকে সবসময় আমাদের জৈব যৌগের নামের শুরুতে বসাতে হবে। আমরা এটাকে সাফিক্সে বা পরে বসাতে পারবো না, যেটা কিনা ফাংশনাল গ্রুপ হিসেবে আমরা সাফিক্স বসাই। তো গ্রুপ বি তে যদি আমরা দেখি, গ্রুপ বি তে আছে হচ্ছে অ্যালকিন, মানে কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড। তো এদের মধ্যে এরা কখনো প্রিফিক্সে বসে না, এরা সবসময় সাফিক্সে বসে। যদি ডাবল বন্ড থাকে তাহলে বসবে হচ্ছে ইন, আর যদি ট্রিপল বন্ড থাকে তখন বসবে হচ্ছে আইন বা ওয়াইন। আচ্ছা, তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে গ্রুপ 1 এর চাইতে বা গ্রুপ এ এর চাইতে বি হচ্ছে বেশি প্রায়োরিটি পায়, বিকজ নামের শুরুতে যারা বসে তাদের প্রায়োরিটি সবচেয়ে কম, তারপরে হচ্ছে গ্রুপ বি বা গ্রুপ সি আসে। তাহলে আমরা যদি পরের গ্রুপটাতে দেখি, গ্রুপ সি তে দেখি, গ্রুপ সি তে দেখো এখানে চারটা ফাংশন গ্রুপের কথা বলে, একটা হচ্ছে COOH, আর একটা CHO, আর একটা কিটোন, আর একটা হচ্ছে অ্যালকোহল বা OH। তো এখন এই কার্বক্সিলিক অ্যাসিড যে ফাংশনাল গ্রুপ, তার কখনো প্রিফিক্স বসে, সবসময় তার প্রিফিক্স বসে না, সবসময় তার সাফিক্স নাম হয়, সেটা হচ্ছে ওয়িক অ্যাসিড। আর অ্যালডিহাইড এবং কিটোনের প্রিফিক্স নাম হচ্ছে অক্সো। তবে অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা স্টার দেওয়ার পেছনে কারণ হচ্ছে অ্যালডিহাইডের কোনো কোনো ক্ষেত্রে ফরমাইল নামটাও যোগ হয় প্রিফিক্সে। সাফিক্স অ্যালডিহাইডের অ্যাল, কিটোনের ওন, আর যদি অ্যালকোহল বা ওএইচ গ্রুপ থাকে তখন তার নামের পরে হচ্ছে হাইড্রক্সি যুক্ত হবে, আর যদি প্রিফিক্স আর যদি সাফিক্সে বসে তাহলে অল যুক্ত হবে। তা আমি যদি বলি যে না, কোন একটা জৈব যৌগে, কোন একটা যৌগে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, আর একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, আর একটা কিটোন গ্রুপ আছে। তো যদি কার্বক্সিলিক গ্রুপটা থাকে তাহলে যদি তার সাথে অ্যালডিহাইড থাকে, ধরো কার্বক্সিলিক এবং অ্যালডিহাইড এই দুইটা আছে, তাহলে এই দুইটার মধ্যে কার্বক্সিলিক অ্যাসিডের প্রায়োরিটি সবচেয়ে বেশি, মানে এই গ্রুপে যার অবস্থান সবার উপরে তার প্রায়োরিটি সবচেয়ে বেশি। তাহলে ওই যৌগটাতে যখন এই দুটো উপস্থিত একই সাথে থাকবে, যে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালডিহাইড একসাথে উপস্থিত থাকবে, তখন এই কার্বক্সিলিক অ্যাসিডটার হবে হচ্ছে ওয়িক অ্যাসিড নাম যুক্ত হবে, বাট অ্যালডিহাইডের ক্ষেত্রে জাস্ট অ্যালটা যুক্ত হবে, অ্যাল। এখন যদি কোনো একটা যৌগে এমন হয় যে না আমার অ্যালডিহাইডও আছে এবং তার সাথে কিটোনটা উপস্থিত, তখন আমার যেটা করতে হবে, কিটোনের অক্সো নামটা বসবে, কারণ কিটোনের প্রায়োরিটি কম, অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি, তাহলে অ্যালডিহাইডের অ্যালটা হচ্ছে সাফিক্স আকারে বসবে। তো এইভাবে আমরা যখন আরো কিছু নামকরণ করব তখন ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। এখন আসো যে এখানে একটা যৌগের দেয়া আছে, যে যৌগটার আইপিএস এর নাম কি হবে সেটা বের করার জন্য বলা হয়েছে, বা টাইপ এ। আমরা এটার নামটা একটু লেখার চেষ্টা করি। আমি একটু যৌগটাকে একটু ভেঙে ভেঙে লিখি। সাপোজ CH3, দেন CH এর সাথে একটা NH2 আছে, তাহলে NH2, দেন CH এর সাথে একটা ক্লোরিন আছে,
দেন সিএইচ এর সাথে একটা ইথাইল আছে এবং একটা মিথাইল আছে। তাহলে ইথাইলের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে CH2CH3, আর মিথাইলের ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে CH3। তো এখন আমি এখানে আমাকে যেটা করতে হবে, জৈব যৌগটার নামকরণ করার আগে সবার আগে আমাকে লংগেস্ট চেইন খুঁজে বের করতে হবে। লংগেস্ট চেইন খুঁজে বের করার জন্য আমি কি করব? লংগেস্ট চেইন খুঁজে বের করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে কিছু অপশন চিন্তা করতে হবে যে আচ্ছা কতটা চেইন এখানে হইতে পারে, পসিবল চেইনগুলো চিন্তা করে আমরা লংগেস্ট চেইনে চলে যাব। দেখো আমি যদি এটাকে একটা চেইন চিন্তা করি যে এটা, তাহলে এখানে কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা আমি এটাকে একটা চেইন চিন্তা করতে পারি, ধরো যে এই যে এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, এটা একটা চেইন হতে পারে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে এই চেইনটা কিন্তু সবচেয়ে বড় হয়। আবার আরেকটা জিনিস আমাকে চিন্তা করতে হবে, এই চেইনটা যখন সবচেয়ে বড় হয়, বাট এই চেইনটার এখন আমাকে নাম্বারিং করতে হবে। তো নাম্বারটা কোন পাশ থেকে শুরু করব? নাম্বারিংটা কোন পাশ থেকে শুরু করবো এটা ডিপেন্ড করছে যে আমি কোন পাশ থেকে গেলে ব্রাঞ্চ আগে পাই। আমি দেখতে পাচ্ছি এই পাশ থেকে নাম্বারিং করলে 1, 2 নম্বরে একটা ব্রাঞ্চ পাওয়া যায়, এখানে 3 নম্বরে যে আরেকটা ব্রাঞ্চ পাওয়া যায়, হ্যাঁ এখানে আবার হচ্ছে তোমার 4 নম্বরে আরেকটা ব্রাঞ্চ পাওয়া যায়। বাট এই পাশ থেকে নাম্বারিং করলে 1, 2, 3 নম্বরে যে আমাকে একটা ব্রাঞ্চ পাওয়া লাগছে। তাহলে আমাকে এখানে একটা প্রবলেমে পড়তে হচ্ছে যে আমি বাম পাশ থেকে যদি নাম্বারিং করি তাহলে আমি হচ্ছে এখানে ব্রাঞ্চ পাচ্ছি 2 নম্বরে যে, আর ডান পাশ থেকে নাম্বারিং করলে ব্রাঞ্চ পাওয়া লাগছে 3 নম্বরে যে। আমি বাম পাশ থেকে নাম্বারিং করি। সো আমরা এখন নাম্বারিং করে নাম্বারটা বসিয়ে ফেলি। তাহলে যদি এখন আমরা নাম্বারটা বসিয়ে ফেলি তাহলে দিস ইজ 1, 2, 3, 4, 5 and 6। তাহলে এখন আমাকে হিসাব করতে হবে যে তাহলে 2 নম্বরে একটা NH2 আছে, 3 নম্বরে একটা ক্লোরো আছে, 4 নম্বরে একটা মিথাইল আছে। তো মিথাইলটা স্টার্ট হয় M দিয়ে, ক্লোরোটা স্টার্ট হয় C দিয়ে, অ্যামিনটা স্টার্ট হয় A দিয়ে। তাহলে এখন অ্যালফাবেটিক যেটা বলেছিলাম যে গ্রুপ 1 এ যারা আছে তাদের প্রায়োরিটি সেম থাকে, যেমন NH2, অ্যালকাইল, অ্যালকক্সি, হ্যালোজেন বা যেমন মিথাইল একটা অ্যালকাইল। তো তাদের প্রায়োরিটি যখন সেম তখন আমাদেরকে যেটা করতে হবে তাদেরকে অ্যালফাবেটিক্যালি প্রায়োরিটি দিতে হবে, বা নামের প্রিফিক্সে বসবে তারা এবং প্রিফিক্সে তাদেরকে অ্যালফাবেটিক্যালি বসাতে হবে। তাহলে এখন অ্যামিনো এ আগে, তাহলে অ্যামিনোটা আগে লিখবো। অ্যামিনো কয় নম্বরে আছে? 2 নম্বরে। তাহলে আমরা শুরুতে নাম লিখবো 2 অ্যামিনো। 2 অ্যামিনো। এখন 2 এর পরে একটা হাইফেন দেওয়ার পিছনে কারণ 2 একটা হচ্ছে নাম্বার আর এ একটা অ্যালফাবেট। তো অ্যালফাবেট এবং নাম্বারের মাঝখানে একটা হাইফেন দিতে হবে নামকরণের ক্ষেত্রে। দেন আমরা লিখবো 3 তে একটা ক্লোরো আছে, সি দিয়ে শুরু হয় হচ্ছে ক্লোরো, তাহলে 3 ক্লোরো। 3 ক্লোরো। আচ্ছা তারপরে কি আছে? তারপরে হচ্ছে 4 নম্বরে একটা মিথাইল আছে, 4 মিথাইল। দেন এখানে মোট কার্বন কটা যৌগটাতে? কার্বন হচ্ছে 6টা, তাহলে নাম হবে হেক্সেন। তো একটা জিনিস একটু খেয়াল করবা যে আমি নামকরণ করার সময় কিন্তু শুরুতেই আমি হচ্ছে যে ক্যাপিটাল লেটার লিখেছি, তারপরে কিন্তু আমি ক্যাপিটাল লেটার লিখিনি, সবগুলো স্মল লেটার লিখেছি। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে সবাইকে। হ্যাঁ আচ্ছা, তো এই যৌগটার নাম আমরা এইভাবে করলাম। তো এখন আমরা টাইপ 2 তে যাই। টাইপ 2 তে দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে যে সবচেয়ে লংগেস্ট চেইন কোনটা, সেটা আমরা কি করে খুঁজে বের করব। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধরো CH3, CH2, দেন হচ্ছে CH, এখানে একটা ব্রাঞ্চ দিলাম মিথাইল, দেন এখানে একটা C, তারপরে এখানে একটা যদি আমরা ব্রাঞ্চ দিই মিথাইল, আর এইদিকে একটা ব্রাঞ্চ দিতে ধরো যে ইথাইল, আর এদিকে হচ্ছে আমরা একটা CH2 দিলাম, দেন আরেকটা CH2, দেন আরেকটা CH3। তাহলে দীর্ঘ শিকল বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আসলে আমরা এখন একটা টেকনিক অ্যাপ্লাই করব কিভাবে দীর্ঘ শিকল বের করতে হয়। এর জন্য আমরা আসলে আগেও দীর্ঘ শিকল বের করাটা দেখেছি, বাট তারপর আমরা আবারও দেখছি যে কি করে দীর্ঘ শিকলটা বের করতে হয়। তো আমি এখানে অনেকগুলো চেইনের অপশন দেখছি। দেখো আমি যদি একদম স্ট্রেইট যে একটা চেইন আছে সেটা যদি কল্পনা করি, তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কার্বন আছে এখানে। আবার যদি ধরো এই কেসটা করি 1 2 3 4 5 6, তার মানে এটা হবে না। এখন যদি আবার এটা চিন্তা করি, দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানেও 6টা হচ্ছে। আবার এটা যদি চিন্তা করতাম 1 2 3 4 5, সো এখানেও 5টা হচ্ছে। আবার যদি এটা চিন্তা করতাম যে ধরো 1 2 3 4 5 6, তার মানে আমি যেটাই ভাবছি না কেন আলটিমেটলি আমার হচ্ছে মেইন চেইন হলো যে এইটা। সো এটা যদি মেইন চেইন হয়, এখন এটাকে নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং করতে গেলে আসলে আমরা যেটা দেখতে পাই এখানে যে নাম্বারিং করতে গিয়ে আমি কোন পাশ থেকে নাম্বারিং করব? আমার দুই পাশ থেকে নাম্বারিং করার অপশন আছে। আচ্ছা আমি আগে এক পাশ থেকে নাম্বারিং করলাম, 1 2 3 4
5 6 7। তাহলে এ পাশ থেকে নাম্বারিং করলাম। এখন আবার যদি আমি বলি যে না আমি উল্টা দিক থেকে নাম্বারিং করব 1 2 3 4 5 6 7। তাহলে আমার কাছে অপশন দুইটা, বাট আমি কোনটা নিব? যখন এরকম আমরা একটা ডায়লেমায় পড়ে যাবো যে আসলে আমি কোন নাম্বারিংটা নিব, তখন আমরা যে কাজটা করব আসলে আমরা হচ্ছে চিন্তা করব যে যে কার্বনে ব্রাঞ্চ আছে সেই কার্বনগুলোর নাম্বারগুলোকে যোগ করব আমরা। কিভাবে? যেমন আমি এইভাবে যোগ করব। ধরো প্রথম যদি আমি বাম পাশ থেকে চিন্তা করি, তাহলে এখানে দেখো 3 নম্বরে একটা ব্রাঞ্চ আছে। উপরের যে নাম্বারিংটা করেছি আমরা সেটা যদি চিন্তা করি, তাহলে 4 নম্বরে দুইটা ব্রাঞ্চ আছে, তার মানে 3 + 4 + 4, সো আলটিমেটলি আসছে টোটাল হচ্ছে 11। এটাকে আমরা যোগ করে দেখব। আর যদি আমি নিচে যে নাম্বারিং সিস্টেমটা করেছি, মানে ডান পাশ থেকে যদি বাম পাশের দিকে নাম্বারিং করি, তাহলে আলটিমেটলি এখানে ব্রাঞ্চ থাকতে 4 এ একটা, 4 এ আরেকটা, দেন হচ্ছে 5 এ, কারণ আলটিমেটলি আসছে যে 13। সো এই যে নাম্বারিং সিস্টেম এরকম করে হিসাব করে যদি দেখি যেই ভ্যালুটা কম আসবে সেটা হচ্ছে আমরা একসেপ্ট করব। তাহলে আলটিমেটলি আমার যেটা হবে নিচেরটা বাতিল, তার মানে নিচে যে নাম্বারিং সিস্টেম আমরা নিয়েছি সেই নাম্বারিং সিস্টেমটা এখানে কাউন্ট করা যাবে না। আমাকে যেটা আমি মানে উপরে যেটা আমি বাম পাশ থেকে ডান পাশে নাম্বারিং করেছি সেটাকে কাউন্ট করতে হবে। ওকে ফাইন, আমরা সেটাকে কাউন্ট করব। এখন কথা হচ্ছে সেটাকে কাউন্ট করতে গিয়ে আমি যৌগটার নামকরণ যখন করতে যাব তখন আমাকে আসলে নামের ওই সাফিক্স প্রিফিক্সের ব্যাপারটা মাথায় আনতে হবে এবং হচ্ছে মেইন চেইনে কার্বন সংখ্যা নিয়ে ওয়ার্ড রুট লিখতে হবে। তাহলে এখানে দেখো এটা একটা ব্রাঞ্চ, দিস ইজ মিথাইল এন্ড দিস ওয়ান ইজ অ্যানাদার ব্রাঞ্চ মিথাইল এন্ড এটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চ, এটা হচ্ছে ইথাইল। তো এখন দেখো যে মিথাইল শুরু হয় এম দিয়ে, ইথাইল শুরু হয় ই দিয়ে, আবার এই মিথাইল এম দিয়ে শুরু হয়। তাহলে এখন এখানে দেখো যে ইথাইল আছে কয় নম্বরে? 4 নম্বরে। ই যেহেতু আগে অ্যালফাবেটিক্যালি, তাহলে আমি লিখলাম যে 4 ইথাইল। তারপরে দেখো যে এখানে 3 এবং 4 এ দুইটা মিথাইল আছে, তাহলে 3, 4 ডাইমিথাইল। দেন হচ্ছে এখানে মোট যৌগে মোট কার্বন কয়টা আছে? এখানে কার্বন আছে দেখো যে আমার মেইন চেইনে 7টা, তাহলে দিস ইজ ডাইমিথাইল হেপটেন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা 3 আর 4 এর মাঝখানে কমা দিয়েছি, কারণ আমি যদি 3 আর 4 এর মাঝখানে কমা না দিয়ে 3 4 লিখতাম তাহলে এটা 34 হয়ে যেত। সেটা করা যাবে না। যখন আমরা যৌগের নামকরণে দুইটা নাম্বারকে পাশাপাশি লিখতে যাব, মানে দুইটা ভিন্ন কার্বনে একই জিনিস আছে বা দুইটা নাম্বারকে এভাবে লিখতে হবে, তখন আমাদের মাঝখানে কমা ইউজ করতে হবে। আর যখনই কোনো একটা অ্যালফাবেটের পর একটা নাম্বার লিখবো তখন আমরা এরকম একটা হাইফেন ইউজ করব, ঠিক আছে? সো তাহলে মোটামুটি আমরা একটা দীর্ঘ শিকল কি করে বের করতে হয় তার সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এখন আমরা আসি যে একই যৌগে যদি অ্যালকিন এবং অ্যালকাইন দুইটাই থাকে তখন আমরা কি করব। তো আমি একটা এক্সাম্পল লেখার চেষ্টা করি। তারপর সে দেখ এরকম একটা যদি যৌগ থাকে যে আমি আগে তোমাদেরকে অ্যালকিনের নামকরণটা শেখাই, তারপরে অ্যালকিন এবং অ্যালকাইন যদি একসাথে থাকলে কি হবে সেটা বুঝতে পারবো। সাপোজ এরকম একটা যৌগ এটা, তো এখানে 3টা কার্বন আছে এবং এখানে কোনো ব্রাঞ্চ নাই, স্ট্রেট চেইন এটাই। এবং আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার কার্যকরী মূলক হিসেবে হচ্ছে টাইপ বি বা গ্রুপ বি এর যে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ সেটা উপস্থিত। তো সেক্ষেত্রে আমাকে নাম্বারিংটা এই পাশ থেকে স্টার্ট করতে হবে, 1 2 3। তাহলে এই যে 1 2 3 হলো। এখন দেখতে পাচ্ছি এখানে কার্বন 3টা, তাহলে 3 কার্বনের ওয়ার্ড রুট হচ্ছে প্রো। প্রোপ যে লিখলাম আমি, ভালো কথা প্রোপ লিখছি আমি। এখন কথা হচ্ছে যে এই যে প্রোপ লিখলাম, এরপর এটা কি এন না ইন? এটা হচ্ছে ইন, বিকজ এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, বাট ডাবল বন্ড 1 আর 2 এর মাঝখানে। তাহলে 1 আর 2 এর মাঝখানে যখন ডাবল বন্ড থাকে তাহলে সবচেয়ে মিনিমাম যে নাম্বার সেটাকে বসাতে হয়, তাহলে সেক্ষেত্রে 1 বসালাম, 1 ইন। যখন কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তখন ইন হয়, সেটা আমরা দেখতে পেয়েছি যখন আমরা টাইপ বি গ্রুপ বি এর ফাংশন গ্রুপের সাফিক্স প্রিফিক্স এর নাম দেখতে গিয়েছিলাম তখন। তো এটা হচ্ছে প্রোপ টু ইন। নাও আমি এটাকে একটু রিমুভ করে ফেলি। এখন আমরা হচ্ছে নতুন একটা যৌগের স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে ধরো এক্সাম্পল হিসেবে আমরা এরকম নিতে পারি যে সাপোজ দেখ এরকম একটা যৌগ আছে যে এটা হচ্ছে অ্যালকাইন যদি হয়, CH3 CH2C, এই যে এখানে কার্বন কার্বন 3টা বন্ড আছে, তাহলে এই নাম্বারিংটা এই পাশ থেকে কি হবে? 1 2 3 4। যেহেতু 4টা কার্বন তাহলে ওয়ার্ড রুট হচ্ছে বিউট। এন না ইন, ইন না আইন? এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাহলে YN হবে। কতর মাঝখানে? 1 আর 2 এর মাঝখানে। তাহলে আমি লিখতে পারি যে বিউট 1 আইন। বাট এখানে এইভাবে না লিখে আমি চাইলে এইভাবে লিখতে পারি যে বিউটাইন 1। ওকে, আচ্ছা।
তো এখন আমরা যদি দেখি কোন একটা যৌগে ধরো যে 1 আর 2 দুইটাই উপস্থিত, তখন আমরা কি করব? ধরো সরি অ্যালকিন এবং অ্যালকাইন দুইটাই থাকে, তখন আমরা কি করব? তো আমি एग्जांपल হিসেবে নিচে সাপোজ দেখ যে CH3 CH ডাবল বন্ড CH C ট্রিপল বন্ড CH। তো এই যৌগটার एग्जांपल হিসেবে যখন আমি নিলাম, এখানে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড দুইটা, মানে অ্যালকিন এবং অ্যালকেন দুইটা একই যৌগে আছে। তাহলে এখন আমি নাম্বারিং বা নামকরণ করতে গেলে আমাকে কোন পাশ থেকে করতে হবে? দেখো আমি যদি বাম পাশ থেকে নাম্বারিং করি তাহলে 1 2 2 আর 3 এর মাঝখানে কি আমাকে একটা গ্রুপ বি এর ফাংশনাল গ্রুপ পেতে হয়। বা যদি আমি ডান পাশ থেকে করি 1 আর 2 এর মাঝখানে, তাহলে আমি তাড়াতাড়ি পাচ্ছি এই পাশ থেকে করলে, তাহলে ডান পাশ থেকে করলে, তাহলে ডান পাশ থেকে করব 1 2 3 4 5। এখন মজার ব্যাপার হচ্ছে আমার এখানে একটা ইন আছে, একটা আইন আছে। তো এরা গ্রুপ টাইপ, আর আমাদের যে ফাংশনাল গ্রুপ ছিল ফাংশনাল গ্রুপের গ্রুপ বি এর মেম্বার। তো গ্রুপ বি তে তারা আছে এবং ইন এবং আইন ছিল, তাদের প্রায়োরিটি কি? তাদের প্রায়োরিটি সেম। তাহলে প্রায়োরিটি যখন সেম হয় তখন আমরা কি করি? যৌগের নামকরণের ক্ষেত্রে আমরা হচ্ছে তখন অ্যালফাবেটিক্যালি চিন্তা করি। অ্যালফাবেটিক্যালি ই আগে, তাহলে ইনটা আগে লিখবো, ওয়াই পরে, তাহলে ওয়াইনটা পরে লিখবো। ওকে, সো এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে 3 আর 4 এর মধ্যে একটা কি আছে? ইন আছে, আর 1 আর 2 এর মাঝখানে একটা আইন আছে। বাট এখানে কোনো ব্রাঞ্চ নেই, যেহেতু ব্রাঞ্চ নেই তাহলে প্রিফিক্স নামটা আর হচ্ছে না, আমি সরাসরি ওয়ার্ড রুটে যাব। 5 কার্বনের যে অ্যালকেন, অ্যালকেনের নাম হচ্ছে পেন্টেন, তাহলে ওয়ার্ড রুট হবে পেন্ট। পেন্ট এটা হাইফেন দিব। 3 আর 4 এর মাঝখানে তো ইনটা আগে আসবে, অ্যালফাবেটিক্যালি ইন আগে। 3 আর 4 এর মাঝখানে আছে, তাহলে 3 হচ্ছে 4 এর মধ্যে, 3 4 এর মধ্যে ছোট, তাহলে 3 ইন দিলাম। এখন 1 আর 2 এর মাঝখানে একটা আইন আছে, তাহলে 1 আইন। নামটা ঠিক আছে, বাট এখানে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা বলতে এই নামটাতে একটা ভুল হয়েছে, ছোট্ট একটা ভুল। ভুলটা কি? মাথায় রাখতে হবে আমরা যখন দুইটা সাফিক্স নাম পাশাপাশি লিখবো তখন আমাদেরকে ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং করতে হয়। ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং বলতে যেমন দেখি একটা ভাওয়েল, দেন একটা কনসোনেন্ট, দেন একটা ভাওয়েল, তাহলে আবার একটা কনসোনেন্ট আসতে হবে। বাট ওয়াই হচ্ছে এই ক্ষেত্রে সেমি ভাওয়েল, বাট ওয়াই কে হচ্ছে আমরা যৌগের নামকরণের ক্ষেত্রে ভাওয়েল হিসেবে কনসিডার করব। তাহলে ওয়াই যদি একটা ভাওয়েল হয় তাহলে দুইটা ভাওয়েল দেখে ই আর ওয়াই দুইটা পাশাপাশি চলে এসেছে, তাহলে এইভাবে রাখা যাবে না। আমাকে যেটা করতে হবে, দুইটা ভাওয়েল পাশাপাশি আসলে আগের ভাওয়েলটা বাদ দিতে হবে, ইটা বাদ দিতে হবে। তাহলে আমি নামটা তখন কি হবে? নামটা হবে হচ্ছে পেন 3 জাস্ট ইএন 1 আইন। আচ্ছা, ধরো আমি যদি এখন একটা কাজ করতাম, আমি হচ্ছে যৌগটা যদি একটু চেঞ্জ করতাম, সাপোজ সেটা আমি এইভাবে যদি চেঞ্জ করতাম, ধরো আমি হাইড্রোজেনটা মুছে দিলাম, এখন যদি যৌগটার আমি নাম দিতাম এরকম, যে এখানে আমি আরেকটা কার্বন দিতাম সি ট্রিপল বন্ড সিএইচ। এখন দেখো নাম্বারিংটা কিন্তু এরকম হতো, তখন নাম্বারিংটা হতো 1 2 3 4 5 6 7। আচ্ছা, তখন নাম কিন্তু আর পেন হতো না, তখন হতো হেপ। তাহলে আমি তখন ওইটার জন্য নামটা যদি লিখি, তখন আমি নামটা লিখতাম যে হেপ। সিমিলারলি তখন হতো যে আমার 5 আর 6 এর মাঝখানে ডাবল বন্ড চলে আসে, তখন হতো যে 5 ইন, আমি আবারও ইন লিখবো। দেন এখন দেখতে পাচ্ছি আমি যে 1 আর 2 আর 3 আর 4 এর মধ্যে দুইটা ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে। তাহলে সেই অবস্থা যদি থাকে, তাহলে এখন আমি লিখতে হবে কি, যে 1 আর 2 এর মাঝখানে 1 ছোট, তাহলে 1, আর 3 আর 4 এর মধ্যে 3 ছোট, তাহলে 3। কয়টা আইন? দুইটা, তাহলে ডাই আইন। এখন দেখো আগে যেরকম আমরা ভাওয়েলটা কেটে দিয়েছিলাম ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং করতে, যে এখন কিন্তু সেটা হচ্ছে না, কারণ এটা ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, দেন একটা কনসোনেন্ট আসছে, কারণ ডাই আসার কারণে ডিটা একটা কনসোনেন্ট। বাট যদি এটা হতো তখন কিন্তু ইটা কাটা যেত না। তো আসলে এই জিনিসটা বোঝাটা জরুরি কেন, যখন আমরা বাংলায় নামকরণ শিখবো তখন কিন্তু যে ইএন আর ইএনই দুইটা যে একই হয়ে যায় বাংলায় লিখতে গেলে, সেই জিনিসটা আমরা ধরতে পারি না। সো দ্যাট ইজ ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় ম্যাক্সিমাম সময় নামগুলো ইংলিশে আসে, তখনই প্যাচটা লেগে যায় যে কখন ই থাকবে আর থাকবে না। তো এই জন্য ইংলিশে নামটা শেখা বেটার। ওকে, আমরা যদি নেক্সট স্লাইডের দিকে যাই, যে অ্যালকিন এবং অ্যালকেন যদি একই সাথে উপস্থিত থাকে, বাট আমি একটা কাজ করবো, অ্যালকিন এবং অ্যালকেন একই সাথে উপস্থিত থাকে এরকম যৌগ দেখাবো, বাট এক্ষেত্রে আমি একটা গ্রুপ 1 কে অ্যাড করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যে গ্রুপ 1 কে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। তারপর সেটা আমি এরকম লিখছি যে CH3 CH ডাবল বন্ড C NH2 CH2 C ট্রিপল বন্ড CH। এই যে NH2 এটা কিন্তু গ্রুপ 1 এর মানে আমাদের ফাংশনাল গ্রুপের যে গ্রুপ 1A ছিল, গ্রুপ A এর একটা মেম্বার। তাহলে এখন সিমিলারলি নাম্বারিংটা আবার এই পাশ থেকে হবে 1
2 3 4 5 6। এখন আমি দেখতে পাচ্ছি এখানে একটা অ্যামিনো গ্রুপ আছে কয় নম্বরে 4 নম্বরে, এটা প্রিফিক্সে বসবে। আগের যৌগগুলোতে কিন্তু কোনো প্রিফিক্স ছিল না। 4 অ্যামিনো। এখন কথা হচ্ছে যে 1 আর 2 এর মাঝখানে একটা আইন আছে আর 4 আর 5 এর মাঝখানে একটা ইন আছে। তাহলে আমি যেটা করব একটা হাইফেন দিব 4 ইন দেন হচ্ছে 1 আর 2 এর মাঝখানে যদি একটা আইন আছে তাহলে 1 আইন। বাট এখানে কিন্তু ভয়েল কনসোনেন্ট ম্যাচিং এর জন্য ইটা কাটা যাবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো সিমিলারলি আমি যদি এখন একটা কাজ করতাম, সাপোজ যেটা আমি এখানে আরেকটা গ্রুপ 1 দিতাম, তাহলে গ্রুপ 1 এ তখন অ্যালফাবেটিক্যালি প্রায়োরিটি দিয়ে সেটা আমরা লিখতে পারতাম। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, যে কে আগে বসবে কে পরে বসবে গ্রুপ সি যে ফাংশন গ্রুপ আছে সেগুলোর ক্ষেত্রে। ধরো আমি একটা যৌগ লিখছি, যৌগটা হচ্ছে অনেকটা এরকম যে CH3 CH2 CH OH CH2 CHO। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা যে এই যে CHO এটা কিন্তু হচ্ছে একটা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আর OH একটা অ্যালকোহল ফাংশনাল গ্রুপ। তাদের মধ্যে অ্যালডিহাইড এবং অ্যালকোহল তারা কিন্তু গ্রুপ সি তে অবস্থান করে, বাট তাদের মধ্যে কিন্তু অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি। তাহলে আমাকে যেটা করতে হবে এখন, এই যৌগের নামকরণে অ্যালডিহাইডের যে গ্রুপটা সেটা সাফিক্সে বসবে আর OH গ্রুপটা বসবে হচ্ছে প্রিফিক্সে। নাম্বারিং কোন পাশ থেকে করতে হবে? অবশ্যই নাম্বারিং আমাকে গ্রুপ সি এর প্রায়োরিটি যেহেতু বেশি ফাংশন গ্রুপের মধ্যে, এখান থেকে করতে হবে। তাহলে 1 2 3 4 5। ওকে, তাহলে এখন আমি দেখতে পাচ্ছি 3 নাম্বার একটা অ্যালকোহলের OH গ্রুপ আছে। আমরা যখন গ্রুপ সি নিয়ে পড়েছি তখন আমরা দেখেছি যে অ্যালকোহলের যদি প্রিফিক্স নাম বসে তখন তার নাম হয় হাইড্রক্সি। তাহলে 3 হাইড্রক্সি দেন কয়টা কার্বন? ওয়ার2 হিসেবে হচ্ছে 5 কার্বন আসবে, তার মানে পেন্ট এন না ইন, কোজ এখানে সব কার্বন কার্বন একক বন্ধন, তাহলে পেন্টেন। কয় নম্বরে? এল আছে 1 নম্বরে। তো আমি এই যে লিখলাম 1 নম্বরে এল, আসলে এখানে এই ইটা কাটা যাবে। কেন কাটা যাবে? কারণ ভয়েল কনসোনেন্ট ম্যাচিং করতে চাই। বাট তুমি যদি চাও তাহলে তুমি কিন্তু এই কাজটা করতে পারো যে 3 হাইড্রক্সি পেন্টানেল সরাসরি লিখতে পারো। সো ইউজুয়ালি এটাই করা হয়, পেন্টানেল সরাসরি লেখা হয়, তার মানে 3 হাইড্রক্সি পেন্টানেল, এটা একটা অ্যালডিহাইড। ওকে, সো আমরা যদি এখন হচ্ছে এরকম আরেকটা দেখার একটু চেষ্টা করি, যে ধরো আমরা এখানে তো দুটো রাখলাম, আমরা হচ্ছে এরকম আর গ্রুপ সি এর আরেকটা ইনক্লুড করে দেখি যে কেমন হয়। আমরা এটা একটু রিমুভ করে ফেলি। ওকে, এখন আমরা সেটা দেখছি। সাপোজ আমি আরেকটা ফাংশন যৌগ লিখছি যে HO CH2 CH OH C double bond O CH2 COOH। ওকে, সো এই যে যৌগটাতে দেখো অবশ্যই এখানে COOH আছে। COOH সবার বস ফাংশন গ্রুপের মধ্যে, তাকে প্রায়োরিটি দিয়ে নাম্বারিং করতে হবে। তাহলে এই পাশ থেকে নাম্বারিং করা বাধ্যতামূলক। 1 2 3 4 5, এটা হচ্ছে 6, এটা 7। এটা কি 7 হবে? না, কারণ এখানে তো কোনো কার্বন নাই, এখানে হচ্ছে হাইড্রোক্সি, তাহলে 7 হবে না। ওকে, তাহলে এখন নাম্বার কার্বন হচ্ছে 6টা, বাট এখানে OH আছে 2টা, আর আরেকটা হচ্ছে এখানে CO, মানে এখানে একটা কিটোনিক ফাংশন গ্রুপ আছে। যখন কিটোনিক থাকবে তখন তার নাম হবে অক্সো, আর অ্যালকোহল থাকলে হবে হাইড্রক্সি। তো হাইড্রক্সি শুরু হয় H দিয়ে, অক্সো শুরু হয় O দিয়ে। কেন এখানে অক্সো বসবে? বিকজ অ্যালকোহল এবং কিটোন দুইটার থেকে বস মানে COOH এখানে বসে আছে। সো COOH কে প্রায়োরিটি দেবে, এটার নাম হবে সাফিক্সে বসবে COOH এর নাম, বাকি সবগুলো হচ্ছে প্রিফিক্সে বসবে। আর যেহেতু এখানে কোনো ব্রাঞ্চ নাই, তাহলে এই ব্রাঞ্চ নাই বলতে এখানে গ্রুপ এ নাই, বাট তারপরও আমাদের কাছে যে ফাংশন গ্রুপগুলো আছে যেগুলো কিনা প্রিফিক্স হিসেবে বসবে, এগুলোকে আমাদেরকে প্রিফিক্সে বসাতে হবে। ওকে, সো আমি এখন যেটা করব, হাইড্রক্সিল গুলোকে আগে লিখবো, বিকজ হাইড্রক্সি H দিয়ে স্টার্ট হয়। তাহলে হাইড্রক্সি লিখতে গেলে কি হবে? দেখো 4 নম্বরে একটা আছে, 6 নম্বরে একটা আছে, 4,6 হাইড্রক্সি,
দেন কি আসছে যে 3 নম্বরে একটা অক্সো আছে, তাহলে 3 অক্সো। এখানে কয়টা কার্বন আছে? 6টা। তাহলে ওয়ার্ড রুট হিসেবে কি আসবে? হেক্সেন। তার মানে হেক্স, কার্বন কার্বন সব একক বন্ধন, তাহলে হেক্স এন হবে, এ এন ই লিখলাম, হেক্সেন। ওকে, ওয়িক অ্যাসিড কয় নম্বরে? 1 নম্বরে। তাহলে আমি এখন যদি একটা কাজ করি, আমি হচ্ছে দেখি 1 ওয়িক অ্যাসিড, তাহলে ভয়েল কনস্ট্যান্ট ম্যাচিং করতে কি ইটা কাটা যাবে। সো আমরা আগে যে কাজটা করেছিলাম এরকম একটা কাজ এখন আবার করব, সেটা লিখলেই তোমরা বুঝতে পারবে। আমি যেটা করব, আমি হচ্ছে এখানে এইটা মুছে দিলাম, এই জিনিসটা মুছে দিলাম। আমি ডাইরেক্টলি চাইলে এটাকে হেক্সানোয়িক অ্যাসিড লিখতে পারি, বিকজ ওয়িক অ্যাসিড সবসময় 1 নাম্বার কার্বনই থাকে, হেক্সানোয়িক অ্যাসিড। আই থিংক তোমরা বুঝতে পারছো যে আমি ইটাকে বাদ দিয়ে দিছি, আর যেহেতু ওয়িক অ্যাসিড সবসময় 1 নম্বরে থাকে তাহলে এইভাবে নামটা লিখে ফেললাম। তো এইভাবে যদি প্রায়োরিটি দিতে যাই আমরা, কে আগে বসবে কে পরে বসবে, এটাকে আমরা হচ্ছে এইভাবে সিলেক্ট করতে পারি। ওই যে গ্রুপ সি এর যে ফাংশন গ্রুপের চার্ট ছিল সেই চার্ট দেখে তোমাদেরকে মাথায় আনতে হবে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট প্রবলেম, যে টাইপ 5 এ যেটা হয় যে গ্রুপ এ এবং গ্রুপ বি যদি একসাথে উপস্থিত থাকে। আমরা কিন্তু অলরেডি একটা সমাধান করেছি গ্রুপ এ এবং গ্রুপ বি একসাথে উপস্থিত থাকলে। সো আমরা আবার আরেকটা একটু সমাধান করার চেষ্টা করি যে গ্রুপ এ গ্রুপ বি একসাথে থাকলে কি হয় বা নামকরণটা কিভাবে করতে হবে। সো আমি এক্সাম্পল হিসেবে নিলাম সাপোজ দ্যাট CH3, CH তার সাথে একটা OH দিয়ে দিলাম, C ডাবল বন্ড O, then C triple bond C, CCl, NH2, সরি COOH। আচ্ছা, আমি কিন্তু এখানে একটা ভুল করেছি, আমি বলেছি গ্রুপ এ এবং গ্রুপ বি কে নিব। সো আমি কিন্তু এখানে অলরেডি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি তিনটাই নিয়ে আসছি। ওকে, আমরা এটা একটু কমিট করার চেষ্টা করি, আমরা গ্রুপ এ গ্রুপ বি দিয়ে চেষ্টা করি। ওকে, সো গ্রুপ এ গ্রুপ বি যদি আমরা লেখার চেষ্টা করি, সাপোজ দ্যাট লিখলাম CH3 CH NH2, দেন C ডাবল বন্ড C, এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে একটা H দিলাম, C C2H5 C ট্রিপল বন্ড CH। আচ্ছা, তাহলে এখন আবার আগের মতো এই জিনিসটা বলতে হবে না যে নাম্বারিং কোন পাশ থেকে করব। 1 2 3 4 5 6 7 ব্রাঞ্চ আছে কয়টা? এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চ। তাহলে এটা হচ্ছে ক্লোরিন C দিয়ে শুরু হয়, অ্যামিনো A দিয়ে শুরু হয়, ইথাইল E দিয়ে স্টার্ট হয়। তাহলে অ্যালফাবেটিক্যালি আগে কে? A। তাহলে অ্যালফাবেটিক্যালি যেহেতু A আগে, তাহলে এটাকে আমরা স্টার্ট করব। ওকে, সো A হচ্ছে আমরা স্টার্ট করব। ওকে, তাহলে অ্যালফাবেটিক্যালি A আগে, আমরা A দিয়ে স্টার্ট করব, দেন C, দেন হচ্ছে E আসবে। তাহলে নামের শুরুতে আমরা কি লিখব? 6 অ্যামিনো, দেন হচ্ছে C, তার মানে 5 নাম্বার একটা ক্লোরো আছে, 5 ক্লোরো, দেন হচ্ছে 3 নাম্বার একটা ইথাইল, তাহলে 3 ইথাইল, 3 ইথাইল। এখানে কার্বন কয়টা আছে? 7টা। তাহলে 7 কার্বনের ওয়ার্ড রুট কি? হেপটেন এর হেপ, শুধু হেপটা আসবে, হেপ। এখানে এন না ইন না ওয়াইন হবে সেটা আমরা দেখে বুঝতে পারবো। এখানে ইন আছে এবং আইন আছে, তাহলে হেপ তারপরে ইন আসবে, বিকজ অ্যালফাবেটিক্যালি ই আগে, দেন হচ্ছে ওয়াই, ওয়াইন এর ওয়াই। তাহলে 4 আর 5 এর মধ্যে ইন আসে, তাহলে 4 ইন। ইটা হবে না, আমি এটা কাটা দিচ্ছি আবারও, এটা মাথায় রাখতে হবে সব সময়, এটা ভুল হয়। আর 1 আর 2 এর মাঝখানে একটা আইন আছে, তাহলে 1 আর 2 এর মাঝখানে আমরা লিখবো হচ্ছে 1 আইন। আবারও বলছি কি আমি বাদ গেছে, বলতে এখানে একটা ওয়াই আছে, ভাওয়েল ভাওয়েল ম্যাচিং হয়ে যেতে আগে ভাওয়েলটা কেটে দিলাম। ওকে, সো আমরা এইভাবে গ্রুপ এ এবং বি এর কম্বিনেশন করলাম। সিমিলারলি আমরা গ্রুপ এ এবং গ্রুপ বি এবং গ্রুপ সি এর কম্বিনেশন করব, যেটা আমি ভুল করে আগে एग्जांपल দিয়ে ফেলেছিলাম। ওকে, সো আমরা এখন সেই গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এটাতে যাই যদি, তাহলে CH3 एग्जांपल লিখছি, CH OH C double bond O, C triple bond, then C fluoro, NH2 C double H। দেখো এখানে যে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটা হচ্ছে ফাংশন গ্রুপের গ্রুপ সি, সরি গ্রুপ বি, আর NH2 আর ক্লোরো এটা হচ্ছে গ্রুপ এ, এটা সি দিয়ে স্টার্ট হয়, এটা এ দিয়ে স্টার্ট হয়। ওকে, আর এখানে এটা হচ্ছে ওয়াইন, একটা ওয়াইন আছে, এখানে OH আছে, এখানে একটা
কিটোন গ্রুপ আছে, বাট এখানে কিন্তু সবার বস COOH উপস্থিত, তাহলে এটাকে প্রায়োরিটি দেব। এটা 1 নাম্বার কার্বন হবে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার। আচ্ছা, বাট এখানে দেখো যেহেতু COOH উপস্থিত, গ্রুপ সি এর OH এবং কার্বন কিটোন যেহেতু অবস্থিত, তারা কিন্তু আর কিটোন এবং OH কিন্তু আর সাফিক্সে বসবে না, তারা প্রিফিক্সে বসবে। সো আলটিমেটলি এখানে অ্যামিনো, ক্লোরো, অক্সো, এটা হচ্ছে অক্সো, ও দিয়ে এটা হচ্ছে হাইড্রোক্সি, এই সবগুলো এখন প্রিফিক্সে বসবে। তার মানে এই যে ক্লোরো আর এখানে অ্যামিনো, এই যে চারটা, এই ক্লোরো, অ্যামিনো, দেন অক্সো, হাইড্রোক্সি, এই চারটা এখন প্রিফিক্সে বসবে। তাহলে চারটার মধ্যে অনেকের মাথায় ঘুরতে পারে, আচ্ছা ভাইয়া সি তো হচ্ছে প্রায়োরিটি বেশি, দিলে সি কে হয়তো আগে স্থান দিব না। যখন আমরা প্রিফিক্সে বসাবো তখন সবকিছুকে অ্যালফাবেটিক্যালি চিন্তা করতে হবে আমাদেরকে। তাহলে এখন অ্যালফাবেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি আগে কি আসতেছে, অ্যামিনো, তাহলে আমরা লিখবো 2 অ্যামিনো, দেন আসতেছে কি 2 ক্লোরো, তাহলে 2 অ্যামিনো 2 ক্লোরো, দেন হচ্ছে H, তাহলে 6 হাইড্রোক্সি, এটা হাইফেন হবে, দেন 6 হাইড্রোক্সির পরে কি আসবে 5 অক্সো, এখানে কয়টা কার্বন 7টা, তাহলে যেহেতু 7টা কার্বন, তাহলে আমরা লিখব হচ্ছে তার ওয়ার্ড রুট হবে হেপ, কারণ হেপটেন এন হবে না, কারণ এটা ওয়াইন আছে, তাহলে ওয়াইন থাকার কারণে আমরা এন লিখবো না। তাহলে ওয়াইন হিসেবে আমরা লিখতে পারি ধরো এখানে যে 3 আর 4 এর মধ্যে, তাহলে 3 ওয়াইন, বাট এটা লিখবো না কারণ লাস্টে একটা ওয়াই এসে দিতে 1 নম্বরে, তাহলে আমরা লিখতে পারি ওয়াইন ওয়াইক অ্যাসিড। তাহলে এই হচ্ছে যদি গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি একসাথে থাকে তখন এইভাবে নামকরণ করতে হয়। ওকে, সো আমরা যদি নেক্সট পার্টে যাই যে কিছু অ্যারোমেটিক চক্রযুক্ত যৌগের নামকরণ কিভাবে করা হয়। তো কিছু কিছু অ্যারোমেটিক যৌগের নামকরণগুলা খুবই মানে আইইউপিএসসি পদ্ধতিতে না হলেও নামগুলো কিন্তু খুবই পপুলার এবং এইভাবেই ভর্তি পরীক্ষা এসে থাকে। আমরা সেগুলো যদি আগে দেখার চেষ্টা করি, যেমন আমরা জানি সবাই অ্যারোমেটিক যৌগের মধ্যে এটা হচ্ছে বেনজিন। ওকে, যদি বেনজিন নামে একটা প্রতিস্থাপক দিয়ে হচ্ছে মিথাইল গ্রুপ, তখন এটার নাম হচ্ছে টলুইন। বাট এটা যদি আমরা আইপিএসসি পদ্ধতিতে বলি তাহলে সেটার নাম হচ্ছে মিথাইল বেনজিন। ওকে, বাট যদি আমরা হচ্ছে এখানে যৌগের মধ্যে একটা OH দেই আর বেনজিনের একটা যদি প্রতিস্থাপন করি, একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে OH নিয়ে আসি, তখন এই যৌগটার নাম ইন্টারেস্টিংলি হয় ফেনল। তো অনেকেই মাথায় বলতে পারে এটার নাম তো বেনজোল হতে পারতো, বেনজিনজোল, বেনজোল। বাট ফিনল হওয়ার পিছনে কারণ যে বেনজিনের একটা বাণিজ্যিক নাম আছে ফিন, তাহলে ফিনের সাথে অল যোগ করো আর আগের ভাওয়েলটা কাটা দাও ফিন, তাহলে নাম হয়ে যায় ফেনল। ওকে, সো আমরা এখন যদি এই ধরনের একটা যৌগের কথা বলি, সাপোজ যে CHO, তাহলে এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে আর বেনজিন আছে, তাহলে নাম হবে বেনজালডিহাইড। আর যদি এরকম হয় ধরো একটা কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ দিলাম, তাহলে বেনজিন প্লাস ওয়িক অ্যাসিড নাম হবে হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। তো এরকম যৌগগুলোর নাম আমরা অনেকগুলোই জানি, আমি সবগুলো দেখাচ্ছি না। আমি এখন যেটা করবো আসলে আইপিএসসি পদ্ধতিতে কয়েকটা যৌগের নাম একটু দেখাবো তোমাদেরকে। তো আমি যদি প্রথমেই স্টার্ট করি ধরো এরকম একটা যৌগ, সাপোজ এখানে একটা ব্রোমিন আছে আর এই জায়গায় আরেকটা ব্রোমিন আছে, তাহলে এখন আমি যেটা করবো আমি নাম্বারিং করতে যাবো যৌগটাকে। এখানে 1 নাম্বার হবে, আমি চাইলে এটাকে 2 নাম্বার দিতে পারতাম, বাট না, আমি 2 নাম্বার দিব না এটাকে, কারণ তার ডান পাশেরটাকে 2 নাম্বার দিলে পরে এখানে আরেকটা ব্রোমিন পাওয়া যায়। তাহলে 3 4 5 6, এটা যদি বেনজিন, এখানে 1 আর 2 এ দুইটা ব্রোমো আছে, তাহলে 1 2 ডাইব্রোমো বেনজিন। ওকে, সো আমরা এখন যদি আরেকটা যৌগের দিকে তাকাই, তাহলে এখন আমরা আরেকটা যৌগ ধরো সাপোজ যদি এরকম একটা দিতাম যে নাইট্রো, তাহলে যেহেতু নাইট্রো গ্রুপ আছে আর বেনজিন আছে, তাহলে নাম হচ্ছে নাইট্রোবেনজিন। ওকে, আচ্ছা, আমরা আরেকটা একটু যৌগ দেখার চেষ্টা করি যে যদি একাধিক প্রতিস্থাপক থাকে, ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক, যেমন এখানে কিন্তু প্রতিস্থাপক যেটা সেম, আমরা যদি ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক দিই, সাপোজ এরকম যে এখানে হচ্ছে নাইট্রো আসবে, এখানে একটা ব্রোমিন দিলাম, তাহলে এখন ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক নাম্বারিংটা করবো কোন পাশ থেকে, কাকে আগে প্রায়োরিটি দিব। নাম্বারিং করতে গেলে এখন আমাকে যেটা করতে হবে, প্রতিস্থাপকগুলো ভিন্ন ভিন্ন, আমি যেটা করবো তাদের অ্যালফাবেটিক্যালি চিহ্ন দেবো। নাইট্রো এন দিয়ে শুরু হয়, ব্রোমিন বি দিয়ে শুরু হয়, আর আমরা কিন্তু একটা যৌগ ফাংশন গ্রুপ দেখছিলাম যে RO একসাথে থেকে, দ্যাট ইজ কল্ড অ্যালফক্সি। তো এখানে এটা হলো মিথাইল যোগ অক্সিজেন, তাহলে হচ্ছে মিথক্সি, তাহলে এন দিয়ে স্টার্ট হয়।
অ্যালফাবেটিক্যালি আগে স্থান দিব হচ্ছে ব্রোমিনকে, তাহলে এটা হবে 1 দেন 2 দেন 3 4 5 6। তাহলে এখন আমার যৌগটার নাম কেমন হবে? যৌগটার নাম এরকম হবে যে এক নম্বরে ব্রোমো আছে কারণ ডি আগে শুরু হয়, তাহলে 1 ব্রোমো, দেন কি আছে 3 মিথক্সি, 3 মিথক্সি, তারপরে কি আসে 5 নাইট্রো বেনজিন। ওকে, সো এইভাবে যদি একাধিক প্রতিস্থাপক থাকে তখন আমাকে যেটা করতে হবে প্রতিস্থাপকগুলোকে অ্যালফাবেটিক্যালি প্রায়োরিটিতে নাম্বারিং করব, নাম্বারিং করার পরে অ্যালফাবেটিক্যাল অর্ডারে তাদের নামগুলো লিখে এইভাবে হচ্ছে অ্যারোমেটিক যৌগের নামকরণ করতে হবে। তো তাছাড়া এরকম আরো অনেক অ্যারোমেটিক যৌগের আমরা চাইলে নামকরণ করতে পারি। তো সেটার মধ্যে আমি যদি কয়েকটা এক্সাম্পল একটু দেওয়ার চেষ্টা করি, জাস্ট একটা বা দুইটা এক্সাম্পল যদি দিই আমরা, এগুলো হচ্ছে টিপিক্যালি এইভাবে নামগুলো হয়েছে এবং পরিচিত এইভাবে। সাপোজ সেটা আমি যদি বলি এই যে মিথাইল, পরীক্ষায় মাঝে মাঝে এভাবে আসে যে এখানে একটা মিথাইল গ্রুপ থাকলো, এরকম আরেকটা, এখানে একটা থাকলো আর আরেকটা থাকলো এই যে জায়গায়, ধরো একদম ডিরেক্টলি অপোজিট জায়গায়। এরকম অবস্থা যদি থাকে, যখন কোন একটা বেনজিনের দুটো মিথাইল গ্রুপ থাকে তখন সেটার নাম হচ্ছে জাইলিন। বাট এই সবগুলোই তো জাইলিন, এখানে দুটো মিথাইল, এখানে দুটো মিথাইল, এখানে দুটো মিথাইল, বাট কোনটা কোন জাইলিন, জাইলিন কোনটা কোন জাইলিন সেটা আমরা বুঝবো কিভাবে? আচ্ছা, তো আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, সাপোজ সেদের যে এরকম একটা রিং আঁকালাম, দেন বললাম এটা কোন অবস্থান, অনেকে আমাকে উত্তর দিবে যে ভাই এটা অর্থ অবস্থান, এটা কোন অবস্থান, সবাই বলবে এটা মেটা অবস্থান, বাট এটা কোন অবস্থান, সবাই বলবে এটা হচ্ছে প্যারা অবস্থান। বাট না, এখানে আমরা এটা ভুল করি। ভুলটা কি আসলে? অর্থ মেটা প্যারা কোথা থেকে আসে? এই যে জায়গাটা, এখানে যদি কোনো একটা প্রতিস্থাপক থাকে বা কোনো একটা গ্রুপ থাকে, গ্রুপের রেসপেক্টে সেন্টারের সাথে যেই কার্বনটা 60 ডিগ্রি কোণে থাকবে দ্যাট ইজ অর্থ। তার মানে এটা এবং এটা এই দুটো কিন্তু 60 ডিগ্রি কোণে থাকতেছে, দ্যাট মিন্স এটা হচ্ছে অর্থ। আর এই যে এই পজিশনটা, এই যে এটা, আর এই যে এখানে যে কার্বনটা আছে যেটা হচ্ছে 120 তে আছে দেখো প্রতিস্থাপকের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে মেটা পজিশন। আর যেটা কিনা 180 তে আছে দ্যাট ইজ কল্ড প্যারা পজিশন। তাহলে আমি যদি এখন একটা কাজ করি, আমি যে এই মিথাইল গ্রুপটা আছে এটাকে যদি আমি হচ্ছে প্রতিস্থাপক চিন্তা করি, প্রথম প্রতিস্থাপক, তাহলে এটা প্রথম প্রতিস্থাপক। এখানে আমি তোমাদেরকে একটু লেজার পয়েন্টার দিয়ে দেখাই, এটা প্রথম প্রতিস্থাপক, এটা হলো দ্বিতীয় প্রতিস্থাপক। তাহলে এটা প্রথম প্রতিস্থাপক, দ্বিতীয় প্রতিস্থাপক, প্রথম প্রতিস্থাপক, দ্বিতীয় প্রতিস্থাপক। ওকে, তাহলে আমি এখন যদি বলি যে এটার মধ্যে এই অবস্থানে একটা হচ্ছে অর্থ অবস্থান, এটা বিকজ আমার এই প্রতিস্থাপক প্রথম প্রতিস্থাপকের সাপেক্ষে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ অবস্থান করে, তাহলে এটা কি? এটা অবশ্যই মেটা। আর এটা কি? প্যারা। তাহলে আমি বলতে পারি প্রথমটা হচ্ছে অর্থোজাইলিন, পরেরটা হচ্ছে মেটাজাইলিন, তারপরটা হচ্ছে প্যারাজাইলিন। ওকে, আচ্ছা, তো এইভাবে জৈব যৌগের অনেক অ্যারোমেটিক যৌগের নামকরণ আছে। তো তারপর আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক সময়ের নামকরণ। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক সময়ের মধ্যে আমরা জাতকগুলো আগে একটু দেখি যে এটা হচ্ছে COOH এর ফাংশন গ্রুপের একটা, কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশন গ্রুপের গাঠনিক সংকেত। এখানে যে OH আছে হাইড্রোক্সিল গ্রুপ, এটাকে যদি আমি এখন একটা NH2 গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করি তাহলে এই যৌগটা হচ্ছে অ্যামাইড। যদি আমি ওই এই যে OH-টা সেটাকে একটা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করি, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড থেকে উৎপন্ন হওয়া অ্যাসিডের সাথে হ্যালাইড রিঅ্যাকশন করে আলটিমেটলি মানে OH গ্রুপটাকে হ্যালাইড প্রতিস্থাপন করছে, অ্যাসিড হ্যালাইড। আচ্ছা, এটা হচ্ছে অ্যামাইড। আচ্ছা, দেন আমি যদি একটা কাজ করি, আমি হচ্ছে এই যে কার্বনিল গ্রুপটা আছে এর OH-টাকে আমি আরেকটা OR মানে একটা অ্যালকক্সি দিয়ে যদি প্রতিস্থাপন করি তখন সেটা হচ্ছে এস্টার, এস্টার। আর যদি আমি এরকম কোন ফাংশন গ্রুপ দেখতে পাই কোন একটা যৌগে, এটার নাম হচ্ছে অ্যানহাইড্রাইড। এটা কোত্থেকে আসে আমি ভেঙে দেখাবো, বাট আমরা আগে এই দুজনের যে অ্যামাইড আর হচ্ছে যে অ্যাসিড হ্যালাইড এই দুজনের নামকরণটা একটু দেখার চেষ্টা করি। ওকে, তাহলে প্রথমে আমরা অ্যাসিড হ্যালাইডটা একটু দেখি। সাপোজ সেদের আমরা এরকম একটা যৌগ লিখলাম, এই যে ফাংশন গ্রুপটা COCl বা COX, যদি COX থাকে তাহলে নামের শেষে অয়েল হ্যালাইড যুক্ত হয়, যে COX যদি থাকতো। তো এখন এখানে তো আসছে CO আর Cl, তাহলে হবে অয়েল ক্লোরাইড। বাট এখানে কার্বন কয়টা? একটা, এখানে একটা, দুইটা। তাহলে দুই কার্বনের অ্যালকেনের নাম হচ্ছে ইথেন, বাট ইথেনের সাথে এখানে যেটা হয়েছে একটা অয়েল হ্যালাইড যুক্ত হয়েছে, বাট হ্যালাইডটা হচ্ছে কি এখানে ক্লোরিন। তাহলে এটার নাম কি হবে? ইথানোইল। ইথেন যোগ অয়েল ক্লোরাইড, তাহলে নাম কি হবে? ইথানোইল, ইথানোইল
ক্লোরাইড। ওকে, বাট আমি যদি এখানে কার্বন একটা না যে দুইটা দিতাম তাহলে নাম এক, ধরো এরকম যদি দিতাম তাহলে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, তাহলে নাম যদি ইথান না হয়ে যেত কি তো প্রোপানয়েড। ওকে, আচ্ছা, তো যাই হোক এটা হচ্ছে একটা গেল অ্যাসিড হ্যালাইডের নামকরণ। এখন আমি যদি অ্যামাইডের নামকরণ দেখার চেষ্টা করি, সাপোজ যদি এরকম নামের শেষে যেটা যুক্ত হবে অ্যামাইড যুক্ত হবে, তাহলে এখানে কয়টা কার্বন? একটা কার্বন 2টা কার্বন, তাহলে 2 কার্বনের অ্যালকেনের নাম, কারণ এখানে কার্বন কার্বন একক বন্ধন, তাহলে নাম হচ্ছে ইথেন, তাহলে ইথেন যোগ অ্যামাইড নাম হবে ইথান অ্যামাইড। যদি এখানে আমি কার্বন দিতাম ধরো 2, এখানে CH2 দিতাম, এখানে CH3 দিতাম, তখন নাম হয়ে যেত যে প্রোপানঅ্যামাইড। ওকে, সো এইভাবে তোমরা চাইলে নামকরণগুলো করতে পারবে। আমরা যদি এখন ধরো অ্যানহাইড্রেটের দিকে তাকাই, ধরো অ্যানহাইড্রেটের ফাংশনাল গ্রুপ ছিল এরকম, অ্যাসিডের অ্যানহাইড্রেট যেটা অ্যানহাইড্রেট এরকম ফাংশনাল। আসলে এই ধরনের ফাংশনাল গ্রুপকে অ্যানহাইড্রেট ফাংশনাল গ্রুপ বলা হয়। অ্যাসিড অ্যানহাইড্রেট তো দুইটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসলে এই অ্যানহাইড্রেটটা তৈরি হয়। কিভাবে তৈরি হয় সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, তারপর আমরা নামকরণে আসবো, তাহলে আমরা নামকরণটা বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। ধরো CH3COOH, এখানে হচ্ছে HO, C ডাবল বন্ড O, CH3। তো আমি যদি এই যে দুইটা OH আছে, দুইটা OH থেকে একটা পানিকে মাইনাস করি, ধরো আমি এখানে একটা নিরোধক দিলাম P2O5, নিরোধকের কাজ হচ্ছে পানি শোষণ করা, তাহলে এখান থেকে OH এবং এই OH থেকে একটা পানি সরাই ফেলে আলটিমেটলি আমরা যেটা পাবো যে CH3C ডাবল বন্ড O, এখানে একটা অক্সিজেন রিং হবে, এই যে দুইটা OH থেকে একটা পানি চলে, ধরে এখান থেকে OH গেল আর এখান থেকে হাইড্রোজেন গেল, তাহলে এই অক্সিজেনের সাথে দুইটা কার্বনের একটা বন্ধ হয়ে যাবে। আমি আসলে যেটা করলাম, দুইটা ইথানোয়িক অ্যাসিডকে অ্যানহাইড্রাস করলাম, তাদের থেকে পানি সরাই ফেললাম, সরাই ফেলে এটা পাইলাম, এবং এখানে এই যে ফাংশনাল গ্রুপ এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট কোর্স, দুইটা অ্যাসিডের কে অ্যানহাইড্রাস করলে এটা পাওয়া যায়। এবং কোন অ্যাসিডকে আমরা অ্যানহাইড্রাস করছি? ইথানোয়িক অ্যাসিড। তাহলে এখানে দেখো একটা মজার জিনিস যে CH3, আমি যদি এখানে একটা CH3 দেই, তার মানে আসলে এই যে O, এই O রিংটা আসছে থেকে দুইটা OH থেকে একটা পানি সরে যাওয়ার কারণে, তাহলে দুইটা ইথানোয়িক অ্যাসিডকে অ্যানহাইড্রাস করা হয়েছে, তার মানে নাম হবে ইথানোয়িক অ্যানহাইড্রেট। আমি যদি এখানে দিতাম CH2, এখানে দিতাম CH3, আর এখানে 2, এখানে 3, তাহলে তখন নামটা হয়ে যেত কি প্রোপানোয়িক অ্যানহাইড্রেট। তো এইভাবে এই অ্যানহাইড্রেটের নামকরণগুলো হয়ে থাকে। আচ্ছা, ওকে, সো নেক্সট আমরা যদি হচ্ছে এখন অ্যাস্টারের দিকে তাকাই, অ্যাস্টার আসলে কোথায় পাওয়া যায়? অ্যাস্টার হচ্ছে আমরা যদি পাকা ফল আছে, পাকা ফলে অ্যাস্টারের গন্ধ পাই, যেমন কলা, আম, কাঁঠাল, এইগুলোর যে গন্ধ এগুলো অ্যাস্টারের জন্য আসে। তো অ্যাস্টার যখন ফল পাকে তখন তার মধ্যে অ্যাস্টার প্রোডিউস হয়, এবং অ্যাস্টার হচ্ছে হাইলি ভোলাটাইল, দ্যাট ইজ তার চারপাশে পরিবেশে ছড়ায় পড়ে, সেজন্য পাকা ফলের কাছে গেলে গন্ধ পাওয়া যায়। সো অ্যাস্টারের নামকরণ করার জন্য আমরা যেটা করব, ধরো এটা হচ্ছে একটা অ্যাস্টার। আসলে এটা কোথা থেকে আসে একটু চিন্তা করে দেখি আমরা। দেখো যে আমি যদি CH3C ডাবল বন্ড O OH লিখি, তার মানে এখানে যে হাইড্রোজেন, হাইড্রোজেনের পরিবর্তে এখানে একটা মিথাইল। আমি যদি এখানে হাইড্রোজেনের পরিবর্তে ধরো সোডিয়াম দিতাম, তার মানে এই যে এখানে একটা গ্রুপ, আমি এটাকে চিন্তা করতে পারতেছি একটা অ্যাসিটেট আয়ন। হ্যাঁ, বা আমি যদি এরকম বলতাম যে C ডাবল বন্ড O মাইনাস, দ্যাট ইজ কার্বক্সিলেট আয়ন। তো এখানে যেটা হচ্ছে, যেহেতু এখানে একটা এই যে হাতটা আমি খালি রাখছিলাম এই ডান পাশে, এখানে যদি আমি মিথাইল দিয়ে পুরো ফেলছি, তাহলে এই যে মিথাইল আর এখানে একটা কার্বন, দুইটা কার্বন বের হচ্ছে, মানে তোমার ইথানোয়িক অ্যাসিডের আসলে লবণ, যেটা সোডিয়াম লবণ। তাহলে এখানে 2 কার্বনের যে কার্বক্সিলিক অ্যাসিড তার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই যে সোডিয়ামটা বাদ দিই যদি আমি, তাহলে এই যে অংশটা থাকছে CH3COO, এটা হচ্ছে এখানে সোডিয়ামটা প্লাস, তাহলে ওটা মাইনাস, তার মানে এটা হচ্ছে ইথানোয়েট আয়ন। তো এটা নাম, তাই নাম দিয়েছিলাম সোডিয়াম ইথানোয়েট, এর নামকরণ করা হয়েছে। বাট এখানে কি আছে? একটা মিথাইল আছে, তাহলে এই মিথাইলটা আছে এবং এখানে একটা ইথানোয়েট গ্রুপ আছে। তাহলে আসলে এটা যদি একটা কার্বক্সিলিক অ্যাসিডের মতো চিন্তা করতাম, মিথাইলের জায়গায় একটা হাইড্রোজেন হলে তখন নাম ইথানোয়িক অ্যাসিড। যদি মিথাইলের জায়গায় একটা সোডিয়াম থাকে তাহলে নাম সোডিয়াম ইথানল। তাহলে যদি সোডিয়ামের জায়গায় মিথাইল থাকে তাহলে নাম কি হবে? মিথাইল ইথানোয়েট। আমি যদি এখানে মিথাইল না দিয়ে ইথাইল দিতাম, তাহলে ইথাইল ইথানোয়েট। আমি যদি এখানে ধরো একটা 2 দিতাম আর এখানে একটা 3 দিতাম, তাহলে ইথাইল প্রোপানোয়েট। সো এইভাবে অ্যাস্টারের নামকরণগুলো করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, তো এই গেল কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ, জাতকের নামকরণ। তো আমরা এখন কিছু বিভ্রান্তিমূলক সমস্যা নিয়ে আলোচনা করব। বিভ্রান্তিমূলক সমস্যা মানে কিছু যৌগের বিভ্রান্তিমূলক নামকরণ হয় কিরকম। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, CH3C ডাবল বন্ড O N CH3
CH3। তাহলে এখন এটা কিভাবে লিখবো, কারণ এটা আমরা একটু আগে একটা নামকরণ দেখছিলাম যে CH3 C ডাবল বন্ড ও NH2। আসলে ওই ইথানামাইডের সাথে এখানে পার্থক্য হচ্ছে যে NH2 এর যে দুইটা মিথাইল গ্রুপ আছে, দুইটা মিথাইল গ্রুপকে আমরা যেটা করেছি মানে দুইটা হাইড্রোজেনকে দুইটা মিথাইল গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করেছি। তাহলে এখন এটা নামকরণ কেমন হবে, আসলে আমরা কিভাবে লিখবো, একটু মানে ঝামেলা লেগে যাচ্ছে যেটা আসলে কিভাবে লেখা যায়। তো আসলে যেহেতু আমরা ফাংশনাল গ্রুপের দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছি, তো প্রতিস্থাপক গুলাকে এবং এই যে প্রতিস্থাপক গুলা মিথাইল এদের এবং এরা অ্যালকাইলের কোনো সাফিক্স নাম হয় না, প্রিফিক্স নাম হয়, তাহলে এটাকে কখনো সাফিক্সে লেখা যাবে না, এটাকে প্রিফিক্সে লিখতে হবে। তাহলে প্রিফিক্সে যে লিখবো আমি, প্রিফিক্সে কয়টা মিথাইল, দুইটা, তাহলে লিখলাম ডাই মিথাইল। বাট আমরা তো ধরো নামকরণ যখন করছি তখন আমরা কিন্তু হচ্ছে এই কাজটা করছি অবশ্যই যে আমরা হচ্ছে কি বলে যে নাম্বারিং করছিলাম, নাম্বার দিয়ে লিখছিলাম যে মিথাইল 1 আর 2 দুইটা মিথাইল বা 1 1 2 2 ডাইমিথাইল এরকম মিথাইল লিখছে। আর এখানে তো নাম্বার নাই, কোনো স্পেসিফিক কার্বনে আসলে প্রতিস্থাপন হয় না যে আমি কার্বনকে নাম্বার করব। যেহেতু হচ্ছে না কার্বনকে নাম্বার করা, কার্বনে কোনো প্রতিস্থাপন হয়েছে নাইট্রোজেনে, তাহলে আমাকে যেটা করতে হবে n, নাইট্রোজেন নাইট্রোজেন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে, একটা হাইফেন দিয়ে বুঝাতে হবে যে নাইট্রোজেন এবং নাইট্রোজেনের দুইবার দুইটা মিথাইল প্রতিস্থাপন করছে। বা যদি ঘটনাটা এমন হতো যে আমি এখানে একটা ধরো দিলাম, আমি এটা একটু পরে দেখাচ্ছি, আচ্ছা যাই হোক এটা শেষ করি আগে। তাহলে NN ডাইমিথাইল, এখন দেখো CH3CON, আমরা যেটা করছি দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন আছে আগে লিখে ফেলছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে CH3CONH2 এর মতো করেই যে NN ডাইমিথাইল ইথানামাইড, ইথানঅ্যামাইড। এখন যদি এমন হতো যে ধরো এখানে হচ্ছে একটা কি বলে সাপোজ এখানে হচ্ছে একটা ইথাইল দিলাম, সাপোজ CH2, এটা CH3, তার মানে এটা একটা ইথাইল ই দিয়ে স্টার্ট হয়, এটা একটা মিথাইল এন দিয়ে স্টার্ট হয়। তাহলে এম আর ই এর মধ্যে আগে হচ্ছে ইথাইল লিখবো হচ্ছে এন ইথাইল, দেন হচ্ছে আবারও এন এর মধ্যে একটা মিথাইল প্রতিস্থাপন হয়েছে, তাহলে আবারও ব্র্যাকেট দিয়ে লিখবো এন মিথাইল, দেন ইথানঅ্যামাইড। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে যখন প্রতিস্থাপন হলে প্রতিস্থাপকগুলোর নামকরণ আমরা করে ফেলবো। ওকে, সো নেক্সট আমরা এরকম আরেকটা একটু যৌগ দেখি যেটাতে একটু মানে বিভ্রান্তিকর কিছু ব্যাপার স্যাপার আসবে, সেটা আমরা যখন লিখবো তখনই আসলে বুঝতে পারবো। আমি যদি ধরো একটা যৌগ লিখি, একটু বড় লিখবো, গ্রুপ এ বি সি সবকিছুকে কম্বাইন করে, তাহলে আমরা মোটামুটি যে জৈব যৌগগুলোর নামকরণ শিখছি এখন পর্যন্ত সবগুলো একটু আমাদের একটু রিভাইজ হবে আর কি। ধরো যে H2N C ডাবল বন্ড O, এখানে একটা CO দিলাম, দেন C ডাবল বন্ড ট্রিপল বন্ড দেই, ট্রিপল বন্ড CH ডাবল বন্ড CH2 CH, এখানে একটা CHO দিলাম, দেন CH আরেকটা NH2 দিলাম, দেন আমরা আরেকটা CO দিলাম, দেন আরেকটা NH2। তাহলে এখন এটা আসলে কি হবে, এই যৌগটার নামকরণ করতে গেলে আমরা কিভাবে করব? এখানে আমরা আগে একটু হিসাব করি যে কি কি আছে এখানে। জৈব যৌগের যেহেতু এখানে অ্যামাইড ফাংশন গ্রুপ আছে দুইটা, এরা হচ্ছে অ্যাসিডের জাতক, তাহলে জৈব যৌগের যে আমরা যে গ্রুপগুলো দেখছিলাম এখানে একটা অ্যালডিহাইড আছে, যে গ্রুপ সি যেটা ছিল ফাংশনাল গ্রুপের গ্রুপ সি, সেখানে আমরা COOH কে প্রায়োরিটি দিয়েছিলাম, দেন CHO ছিল। বাট যেহেতু অ্যাসিডের জাতক হচ্ছে অ্যামাইড, তাহলে এখন আমাকে অ্যামাইডকে প্রায়োরিটি দিতে হবে বেশি, তাহলে অ্যামাইডের নাম হবে সাফিক্সে, বাট অ্যালডিহাইডের নাম হবে প্রিফিক্সে। তো অ্যালডিহাইডের নাম প্রিফিক্সে, অ্যালডিহাইডের নাম প্রিফিক্সে হলে কি হবে আমরা জানি, প্রিফিক্স হলে নাম হয় অক্সো। বাট ইন্টারেস্টিংলি এখানে এই যে CHO, এটা কিন্তু আমার ব্রাঞ্চ মানে মেইন যে চেইন, মেইন চেইন হচ্ছে এটা, মেইন চেইনের ভিতরে কিন্তু নাই, এটা মেইন চেইনের বাইরে, তাহলে নাম কিন্তু অক্সো হবে না, নাম হবে ফরমাইল। কেন ফরমাইল? আসলে ফর্মালডিহাইড যেমন HCHO, এই ফর্মালডিহাইডের এই জাস্ট CH গ্রুপটাকে ফরমাইল বলা হচ্ছে তখন। এখন দেখো এখানে একটা অক্সো আছে, এখানে একটা ওয়াইন আছে, এখানে কিন্তু COটা কিন্তু ব্রাঞ্চ মানে মেইন চেইনের ভিতরে, তাহলে এটা অক্সোই হবে। আর যদি এখন ধরো যে এটা মেইন চেইনের ভিতরে না হতো, তাহলে কিন্তু এটা নাম হতো যে তোমার হচ্ছে যে কার্বনিক, সেটা আমি দেখাবো একটু পরে। আইন আছে, এখানে একটা ইন আছে, তাহলে এখানে ব্রাঞ্চ হিসেবে একটা NH2 আছে, তাহলে এটা অ্যামিনো। তো যেহেতু এটা এখন হচ্ছে CH2টা হচ্ছে আমার ব্রাঞ্চ হিসেবেই বসবে, আর এখানে অক্সোটাও ব্রাঞ্চ হিসেবে মানে প্রিফিক্সে বসবে, তাহলে প্রিফিক্সে আমি নাম লিখতে গেলে নামটা কিরকম হবে, নামটা এরকম যে A দিয়ে স্টার্ট হয় অ্যামিনো, তাহলে 8 সরি নাম্বারিং আমি H লিখে নেই, আগে এটা লিখে নেই। ধরো আমি নাম্বারিংটা কোন পাশ থেকে করব, আমি যদি এই পাশ থেকে করে এটা 1 হয়, এটা 2 হয়, তাহলে এখানে 2 নম্বরে আমি গ্রুপ A পাচ্ছি। বাট আমি যদি এই পাশ থেকে নাম্বারিং করি, ধরো 1 2, তাহলে 2 নম্বরে কিন্তু আমি গ্রুপ C পাচ্ছি। ফাংশন গ্রুপের গ্রুপ A এর চাইতে C এর প্রায়োরিটি বেশি, তাহলে এই দিক থেকে নাম্বারিং করব 3 4 5
6 7 8 9। তাহলে এখন এইচ অ্যামিনো, এইচ অ্যামিনোর পরে কি আসবে দেখো, এটা হচ্ছে অক্সো, অক্সো এবং অক্সো হচ্ছে ও দিয়ে ফর্মুলা ছেড়ে দিতে, তাহলে ফর্মাইল আসবে আগে, তাহলে 7 ফর্মাইল। তারপরে কি আসবে অক্সো, অক্সোতে কয় নাম্বার অক্সো, 2 অক্সো, 2 অক্সো। দেন এখানে দেখো যে কয়টা কার্বন আছে, 9টা, তাহলে 9 কার্বনের যে ওয়ার্ড রুট সেটা হচ্ছে নন, মানে নন এন থেকে নন, যেহেতু এন হবে না কারণ এখানে ইন এবং আইন দুটোই আছে, তাহলে ইন আইন কে বসাতে হবে, আগে বসাবো ইন, ইন কত কত মাঝখানে আছে, ইন হচ্ছে 5 আর 6 মাঝখানে, তাহলে 5 ইন, ইনের শুধু ইএন বসাবো কারণ এটা ওয়াইন আছে, তাহলে আগে এই যে ইটা আছে এটা কাটা যাবে, আমি লিখে তারপর কেটে রাখছি। আর আইনটা কততে, 3 আর 4 এর মাঝখানে, তাহলে 3 আইন। আর দেন কি আছে অ্যামাইড, বাট অ্যামাইড কয়টা, 2টা, তাহলে হচ্ছে ডাই অ্যামাইড। আর যেহেতু 2টা প্রান্তে আছে সো আমি এখন নাম্বার না লিখলেও হবে। তো এই যে একটা যৌগ ধরে যে ফর্মাইল হয়েছে এই জায়গাতে, বাট আমি যদি এখন একটা কাজ করতাম, সাপোজ যদি আমি এই কাজটা করতাম, যৌগটা যদি আমি এরকম করে লিখতাম, এটা পুরোটা মুছে ফেলবো, মুছে আবারও যৌগটা এরকম আরেকটা যৌগ লিখবো। ধরো আমি যদি এরকম লিখতাম যে H2N CO, C ডাবল বন্ড ট্রিপল বন্ড C, ধরো যদি যৌগটা এরকম হয়, এটা কিন্তু আবারও অ্যামাইড হচ্ছে, বাট ইন্টারেস্টিংলি এখানে দেখো যে সি ডাবল এইচ আছে, সেটা হচ্ছে বস। সো অ্যামাইডের প্রিফিক্স নাম নাই, তাহলে এখন আমাকে কি লিখতে হবে, তাহলে আমাকে যেটা করতে হবে অ্যামিনোটাকে আর সিওটাকে আলাদা আলাদা ভাবে চিন্তা করতে হবে। তাহলে নাম্বারিং করলে এই পাশ থেকে করবে 1 2 3 4, তাহলে এখন অ্যামিনো আছে কয় নম্বরে, 4 নম্বরে, তাহলে 4 এ একটা অ্যামিনো আছে, আবার 4 এ একটা কি আছে, সিও আছে। এখন কথা হচ্ছে যদি অ্যামাইড ছিল বাট তার প্রিফিক্স নাম নাই দেখে এটাকে আমি এখানে সেপারেট করে লিখবো, তাহলে আমি জাস্ট লিখবো এখানে 4 অ্যামিনো, দেন এখানে যেহেতু একটা সিও আছে, বাট সিওটা কিন্তু এখন হচ্ছে আমার কি বলে, মানে আগে যেরকম সিও গুলো আমরা দেখছিলাম কিটোনিক গ্রুপ গুলো, সেগুলো কিন্তু আমার চেইনের মাঝখানে ছিল, এখানে একটা কার্বন ছিল, এখানে একটা কার্বন ছিল, বাট এখানে কিন্তু চেইনের মাঝখানে, চেইনের বাইরে, মানে শেষে প্রান্তের দিকে আছে। তাহলে এখন এরপরে কিন্তু কোনো কার্বন নেই, এরপরে নাইট্রোজেন, তাহলে এখানে আমি যেটা লিখতে হবে এটাকে অক্সো লেখা যাবে না, লিখতে হবে কার্বনিল। তাহলে 4 অ্যামিনো কার্বনিল, এখানে কয়টা কার্বন আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 কার্বনের ওয়ার্ড রুট কি বিউট। এখন কি এন লিখবো, বিউটেন না, এখানে কিন্তু ওয়াইন আছে একটা, তাহলে ওয়াইন কত কত মাঝখানে আছে, 2 আর 3 এর মাঝখানে, তাহলে 2 ওয়াইন, ওয়াইনের ই লিখছি ঠিক আছে, বাট এখানে একটা ওয়াইক অ্যাসিড আছে, তাহলে ওয়াইনের পরে যদি ওয়াইক অ্যাসিড লিখে দিলে আগের বলটা কাটা যাবে, ওয়াইন হয়ে গেছে। সো এইভাবে আমরা যে বিভ্রান্তিমূলক যৌগগুলো আসে এই ধরনের নামকরণগুলো এইভাবে আমরা করে ফেলবো। ওকে, সো আমরা যদি নেক্সট স্লাইডের দিকে যাই, আমরা হচ্ছে এখন দেখব বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসে তার মধ্যে একটা, এবং এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 2013-14 তে এবং 2008 এ এসেছে। সো আমি এই যে যৌগটা দেয়া আছে দেখো, এটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করি, যে CH3 3C, তার মানে এই যে কার্বনটা আছে এই কার্বনের মধ্যে 3টা মিথাইল গ্রুপ আছে, এখানে CH2 দেন CH, তার মধ্যে আবার 2টা মিথাইল গ্রুপ আছে, তার মানে এরকম। তাহলে এখন আমাদের যে যৌগের নামকরণ আমরা করছি, তোমরা নিজেরা নিজেরা একটু চিন্তা করো যে এটা কি হবে। তাহলে এটা এরকম হবে যে আমাকে এখন আসলে লংগেস্ট চেইন খুঁজে বের করতে হবে, নাম্বার ফার্স্ট অফ অল, তারপরে নাম্বারিং করতে হবে, তারপরে আমাকে যৌগটার নামকরণ করতে হবে। ওকে, তাহলে এখন দেখতে পাচ্ছি আমি কতগুলো অপশন আছে আমার কাছে, আমি যদি অপশনগুলো একটু লেজার পয়েন্টারে তোমাদেরকে দেখাই, দেখো যে এটা একটা কার্বন, মানে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5, আবার এরকম হতে পারে 1 2 3 4 5। সো এবার চিন্তা করো তুমি যেটাকেই নাও না কেন আলটিমেটলি কিন্তু সব দেখতে বেশ 5টা কার্বন বিশিষ্ট চেইন সবগুলো একই রকম। তাহলে আমি কোন পাশ থেকে নাম্বারিং করব, নাম্বারিংটা কোন পাশ থেকে করবো সেটার একটা ইন্টারেস্টিং রুলস আমি তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করি। ধরো আমি যদি এ পাশ থেকে নাম্বারিং করি 1 2 3 4 5, আর যদি উল্টা পাশ থেকে নাম্বারিং করতাম ধরো এটা হচ্ছে 1 2 3 4 5, তাহলে আমি কোনটা অ্যাকসেপ্ট করব। এখন আমি অ্যাকসেপ্ট করার জন্য হিসাব করব এইভাবে যে এখানে 2 নম্বরে 2টা কি আছে, মিথাইল আছে বা প্রতিস্থাপক বা ব্রাঞ্চ, তাহলে 2 আর 2 যোগ করব, 2 দুইবার আছে যেহেতু, 4 একটা আছে, তাহলে 2 2 4। আচ্ছা, আর উল্টা পাশে হিসাব করলে কি আছে, 2 এ একটা আছে
4 এ 2টা আছে, এই 2 2 4 যোগ করলে কত হয় 8, আর 2 4 4 যোগ করলে 10, 8 আর 10 ছোট, তাহলে এইরকম করে কাউন্ট করে যেটা ছোট সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে সেই হিসেবে আমরা এটা বাদ দিয়ে দিব। বাদ নাম্বারিং কোনটা নিব আমরা? নাম্বারিং নিব হচ্ছে যেটা হচ্ছে আমরা বাম পাশ থেকে যেটা কি করছি। তাহলে এখন বাম পাশ থেকে নাম্বারিং করে আমি দেখতে পাচ্ছি, দেখো যে 2 2 এ 2টা মিথাইল আছে, তাহলে 2 2 ডাইমিথাইল, বাট এখানে আবার 4 এ একটা মিথাইল আছে, তাহলে 2 2 4 ডাইমিথাইল, তার মানে এখানে অপশন একটা দেখছি 2 2 4, সরি 3টা মিথাইল, তাহলে ট্রাই মিথাইল। কয়টা কার্বন এখানে? ওয়ার্ড রুট হিসেবে আছে পেন্টেন, বিকজ এখানে কার্বন কার্বন একক বন্ধন। এটা হচ্ছে অ্যানসার। এখন তোমাদেরকে পরীক্ষা আসলে ধাঁধায় ফেলার জন্য, বিভ্রান্ত করার জন্য খুব সুন্দর মতো একটা কাজ করে দিয়েছে। কি কাজ দেখো, যে তুমি এই পাশ থেকে নাম্বারিং করলে যেটা অ্যানসার হিসেবে আসে, উল্টা পাশ থেকে নাম্বারিং করলে যেটা অ্যানসার সেটা দিয়ে রাখছে, দেখো এই জায়গায়। সো এইরকম বিভ্রান্তিমূলক প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় ম্যাক্সিমাম সময় এসে থাকে। আর এখানে দেখো যে আইসোপেন্টেন আর হচ্ছে নিও অক্টেনের কথা বলা আছে, এটাও তাদের আইসোপেন্টেন নিও অক্টেনের কথা বলা হয়েছে, এটা কিন্তু তার নামের মধ্যেই পড়ে না, কারণ এখানে আইপিএসসি নামের কথা বলছে, এগুলো আইপিএসসি নামকরণ না। সো ধরো পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে, তখন তুমি যদি ধরো এমসিকিউ অ্যান্সার করতে যাবে, তখন তোমাকে একটু মাথা কাটাইতে হবে। এখানে দুটো কিন্তু অপশনের মধ্যে পড়েই না, মানে আমার এই আইপিএসসি নামের মধ্যে পড়ে, দুটো বাদ, আমি জাস্ট বাকি দুটো নিয়ে টেনশন করি। তো বাকি দুটো নিয়ে টেনশন করতে গেলে তোমাকে বিভ্রান্ত করার জন্য দারুণ একটা কাজ করছে। নাম্বারিং এক পাশ থেকে করলে যেটা অপশন সেটা অ্যান্সার দিয়ে রাখছে, উল্টা পাশ থেকে করলে যেটা অপশন সেটা অ্যান্সার দিয়ে রাখছে, প্যাচে ফেলানোর জন্য এই কাজটা করছে। তাহলে আমাকে এভাবে হিসাব করতে হবে যে যেই কার্বনের ব্রাঞ্চ আসছে সেই কার্বনের নাম্বারগুলো যোগ করবো, যেটা ছোট সেই দিক থেকে নাম্বারিংটা আমরা কাউন্ট করবো। ওকে, আমরা যদি নেক্সট কোশ্চেনটার দিকে একটু দেখি, আমাকে বলছে যে 4 5 ডাইমিথাইল হেক্স টু আইনের সংকেত লিখতে বলছে। তাহলে এটা কিভাবে লিখবো? হেক্স টু আইন, হেক্স আমাকে বলছে এখানে কি আছে, হেক্স আমাকে বলছে এখানে কার্বন হচ্ছে 6টা, তাহলে আমাকে 6টা কার্বন একটার পর একটা লিখবো। এক আগে একক বন্ধন দিয়ে লিখবো, 6টা লিখলাম। দেন বলছে টু আইন, টু আইন মানে 2 আর 3 এর মাঝখানে। আমরা কিন্তু আইন যখন লিখি তখন কিন্তু হচ্ছে তোমার যেটা করি, যেটা নাম্বার ছোট সেটা লিখি, তাহলে 2 আর 3। সো আমি এই পাশ থেকে 2 3 দিতে পারি, এই পাশ থেকে 2 3, ধরো আমি এই পাশ থেকে দিলাম 1 2 3, তাহলে 2 আর 3 এর মাঝখানে একটা ট্রিপল বন্ড দিলাম। দেন বলছে কি 4 5 ডাইমিথাইল, তাহলে এটা যদি 2 3 হয় তার মানে 1 2 3 4 5 6, তাহলে 4 এ একটা মিথাইল দাও, 5 এ একটা মিথাইল দাও, 4 5 ডাইমিথাইল। ওকে, হেক্স টু আইন হয়ে গেল, 4 5 ডাইমিথাইল হেক্স টু আইন মানে হেক্সাইন 2। সো আমার এখন বাকি যে কার্বন হাতগুলো সেগুলো আমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করব। CH3, এখানে একটা কার্বন, একটা হাত, দুইটা হাত, তিনটা, চারটা হাত, 1 2 3 4, এটারও 4টা হয়ে গেছে, এর হচ্ছে 3টা, তাহলে এর কাছে একটা হাইড্রোজেন দাও, এর হচ্ছে কয়টা 3টা, এর কাছে একটা হাইড্রোজেন দাও, এর কাছে তুমি একটা 3টা হাইড্রোজেন, তাহলে মিলে গেল। ওকে, নেক্সট আসো যে নিচের কোন নামকরণটি আইপিএসসি পদ্ধতিতে নিয়ম অনুসারে করা হয়নি। আমরা যদি 1 নাম্বারটার দিকে তাকাই, 1 নাম্বারটা একটু ভেঙে লিখে দেখো যে CH3 CH, তার মধ্যে একটা Cl আছে, তারপর হচ্ছে CH2OH। ওকে, এখন দেখো যে এখানে নামকরণের ক্ষেত্রে আমার যে কার্বন কয়টা দেখো, একটা, দুইটা, তিনটা। কেন আমি এই পাশ থেকে প্রায়োরিটি দিলাম? বিকজ এটা হচ্ছে গ্রুপ এ, আমাদের যে ফাংশন গ্রুপের গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ সি। সো আমাকে গ্রুপ সি কে আগে প্রায়োরিটি দিতে হবে, দ্যাট ইজ এই পাশ থেকে নাম্বারিং 1 2 3। সো আমার যেটা আছে 1 নম্বরে একটা 2 নম্বরে একটা ক্লোরো আছে, তাহলে এখানে দেখো ওরা লিখছে যে 2 ক্লোরো। ওকে, 2 ক্লোরো ঠিক আছে। তারপর লিখছে যে প্রোপেন 1 অল, প্রোপেন মানে 3 কার্বনের ওয়ার্ড রুট হচ্ছে প্রোপ, বাট এরপরে এন, কারণ কার্বন কার্বন একক বন্ধন, ANE, তারপরে একটা 1 দিয়ে অল দিছে। এখন দেখো যে ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং কিন্তু ইটা কাটে, এটা কিন্তু কাটে না, সো দিস ইজ রং। ওকে, দেন সিমিলারলি পরেরটায় দেখো ওরা যেটা করছে, এখানে ইটা কাটে নাই, সেটাও ভুল। তারপরেরটায় দেখো এখানে CH3, আচ্ছা এটা মেবি CH3 টা এই জায়গায় হবে, তাহলে দেখো CH3 এরকম হয়েছে যোগটা, তার মানে দেখো এখানে 2 নাম্বার একটা মিথাইল আছে, দেখো 1 2 3 4 5, সো 2 মিথাইল পেন্টেন, সো দিস ওয়ান ইজ কারেক্ট। ওটাও ভুল বিটা। আর এখানে দেখো কি লিখেছে, 3 মিথাইল হেক্সেন লিখেছে, দেখো যে এখানে 3 এই জায়গায় হবে, 1 2 3 4 5 6, সো এটাও 3 মিথাইল হেক্সেন, এটাও কারেক্ট। ওকে, সো এটা মেবি একই বোর্ডে হয়তো মাঝে মাঝে এরকম হয়, পরীক্ষায় কোশ্চেন এরকম আসে। তোমরা এইভাবে একটু কাউন্ট করবে আর কি, যে কি করে যোগে যোগে নামকরণগুলো করা হয়, এইভাবে নাম দেখে আইপিএসসি পদ্ধতিতে করা হয়নি কোনটা কারেক্ট করে নিবা। ঠিক আছে, ওকে। সো আমাদের আজকের লেকচারটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান।